কোর্টে নামতেই তিথির বুকের ভেতরটা যেন ড্রাম পেটাতে শুরু করলো। এই প্রথম সে আয়ানের খেলার মুখোমুখি, তাও আবার খেলার মাঠে। আয়ানকে সে চেনে, জানে সে খেলাধুলায় কতটা পারদর্শী, কিন্তু সামনাসামনি লড়ার অভিজ্ঞতা এই প্রথম। তিথি কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। আয়ান কোনো ভূমিকা ছাড়াই কক ব্যাট দিয়ে এক ঝটকায় জোরালো শট মারল। তিথিও প্রস্তুত ছিল, সে জান প্রাণ দিয়ে ককটা ফিরিয়ে দিল। শুরু হলো এক ধুন্ধুমার লড়াই। ককটা এপাশ থেকে ওপাশে যাতায়াত করছে বিদ্যুতের গতিতে। ব্যাটের সাথে ককের সেই খসখস শব্দে পুরো ছাদ মুখরিত। তিথির হাত কাঁপছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, কিন্তু সে আজ হার মানতে নারাজ। আয়ানও আজ অদ্ভুত এক জেদ নিয়ে খেলছে। সে তিথিকে একটু ছাড় দিচ্ছে না। তিথির প্রতিটি শট সে খুব নিখুঁতভাবে ফিরিয়ে দিচ্ছে, আর বারবার তিথির চোখের দিকে তাকাচ্ছে। আয়নের সেই শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি তিথিকে যেন বিদ্ধ করছে। চারপাশে সবাই নিশ্চুপ হয়ে এই লড়াই দেখছে। শিহাব আর নেহাল তো অবাক, তারা জানতো না তিথি আর আয়নের মধ্যে এমন কোনো গোপন যুদ্ধ চলছে। আয়ন যেন আজ মাঠের খেলোয়াড় নয়, এক জেদি যোদ্ধা হয়ে উঠেছে। সে একটার পর একটা বিধ্বংসী শট দিচ্ছে, যেন তিথিকে আজ হাঁপিয়ে তুলেই ছাড়বে। কিন্তু তিথিও দমে যাওয়ার পাত্রে নয়। প্রতিটি আক্রমণ সে নিজের গভীরে, নিজের শরীরের শেষ শক্তি দিয়ে প্রতিহত করছে। এই লড়াইটা এখন আর শুধু ব্যাডমিন্টন কগের নেই, এটা যেন তাদের মনের জমানো এক সব অভিমানের যুদ্ধ। হঠাৎ করেই ছন্দপতন ঘটল। আয়নের দেওয়া একটা জোরালো শট হঠাৎ নিচু হয়ে নেটের ওপর দিয়ে সাঁ করে বেরিয়ে এলো। তিথির ব্যাট চালানোর পর্যাপ্ত সময় পর আগেই ককটা সোজা তার বাম চোখে গিয়ে লাগলো। মুহূর্তেই আল্লাহ বলে চিৎকার দিয়ে তিথি হাতের ব্যাট ফেলে দিয়ে ছাদের ফ্লোরে বসে পড়লো। দুহাতে চোখ চেপে ধরলো সে। তিথির এই আর্তনাদ শোনার সাথে সাথে আয়নের ভেতরটা, সেই পাথর মানবটা যেন তাসের ঘোরের মতো ভেঙে পড়লো। সেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো। নেট টপকানোর কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে এক লাফে ওপাশে চলে এলো। পাগলের মতো তিথির সামনে হাঁটু গেড়ে বসে তিথির হাত দুটো সরানোর চেষ্টা করতে করতে অত্যন্ত অস্থির গলায় বলল, তিথি, তিথি, অনেক বেশি লেগেছে। চোখ কি খুব জ্বলছে? দেখি হাতটা সরা। আয়নের কণ্ঠস্বরে এমন এক হাহাকার, তার ভয় ছিল যা তিথি আগে কখনো শোনেনি। তিথির ভয়ে চোখ বন্ধ করে বসেছিল, কিন্তু আয়নের ওই স্পর্শ আর আকুতি শুনে সে ধীরে ধীরে চোখ খুলল। আসলে লেগেছে ঠিকই, তবে ককটা অতটা ভারী ছিল না যে মারাত্মক কিছু হবে। হঠাৎ চোখে এসে পড়ায় সে ভয় পেয়ে চিৎকার করে ফেলেছিল। তিথিকে সুস্থ দেখে আর তার চোখে বড় কোনো আঘাত না পেয়ে দেখে আয়ন যেন হাঁফ ছেড়ে বাঁচল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার কানে এলো চারপাশ থেকে ভেসে আসা সমবেত খুব খুব কাশির শব্দ। শিহাব আর নেহাল, এমনকি রৌদ্র মিটিমিটি হেসে গলা খাকারি দিচ্ছে। আয়নের হুঁশ ফিরল। সে বুঝতে পারল সে রাগের আড়ালে রাখা তার ভালোবাসাটা সবার সামনে উলঙ্গ হয়ে পড়েছে। মুহূর্তেই আয়নের মুখটা আবার গম্ভীর হয়ে গেল। কোনো কথা না বলে সে ঝট করে উঠে দাঁড়ালো। তারপর আগের মতোই ভাবলেশীন মুখ করে নিজের জায়গায় গিয়ে ব্যাট হাতে নিল, যেন কিছুই হয়নি। সে কেবল ককটা কুড়াতে ওপাশে গিয়েছিল। শিহাব ফিসফিস করে নেহালকে বলল, দেখলি তো, এটাকে বলে মুখে মেয়ে রাম রাম, বগল মেয়ে ছুরির উল্টোটা। মুখে রাগ, কিন্তু মনে অগাধ মায়া। আমি বেশ জানি দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। শিহাবের কথা শুনে নেহাল একদম তাচ্ছিল্যের একটা ভঙ্গি করলো। সে শিহাবের দিকে তাকিয়ে চোখ টিপে বলল, তুই তো জানবি, তুই তো মানুষের মনের ভেতর ঢুকে এমন সব বড় বড় আন্ডা করিস যে মানুষের সব গোপন খবর তোর জানা। তোর চোখ কি এক্সরে মেশিন নাকি? নেহালের এমন অদ্ভুত আর হাস্যকর কথা শুনে শিহাব প্রথম কয়েক সেকেন্ড হাঁ করে তাকিয়ে রইল। তারপরে হাসির দমক সামলাতে না পেরে সে নেহালের পিঠে ধুমধাম কয়েকটা কিল বসিয়ে দিয়ে বলল, শালা, আন্ডা পারি মানে কি? আমি কি মুরগি নাকি? সবসময় এমন সব জঘন্য লজিক দিস কোত্থেকে বলতো? নেহাল কিল খেয়েও একটু দমল না, বরং দাঁত বের করে হাসতে হাসতে বলল, আরে ভাই, সত্যি কথাই তো বললাম। আয়ান ভাইয়ের মনের খবর তুই যেভাবে বের করলি, তাতে তো তোকে মন বিশেষজ্ঞ উপাধি দেওয়া উচিত। সত্যি এই অল্প সময়ের মধ্যেই সে আবার নেহাল যেন একে অপরের প্রাণের বন্ধু হয়ে গেছে। যেন মনে হচ্ছে তাদের খুনসুটি আর হাসাহাসিতে ছাদের গম্ভীর পরিবেশটা একদম হালকা হয়ে গেল। খেলা শেষ হলো, আর প্রত্যাশিতভাবেই ছেলেদের দলই জয়লাভ করলো। নেহাল আর শিহাব তো এমন ভাব দেখাচ্ছে যেন তারা অলিম্পিক জিতে এসেছে। তবে সবার শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। নিচে নেমে আসতেই রৌশনী খান সবাইকে সোফায় বসিয়ে ঠান্ডা পানির গ্লাস ধরিয়ে দিলেন। একে একে সবাই পানি খেয়ে নিজের নিজের রুমে গিয়ে একটু জিরিয়ে নিতে চাইলো। রৌদ্র আর তোরাও তাদের রুমে এলো। তোরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল।
এমন সময় রৌদ্র পেছন থেকে এসে ওর কাঁধে হাত রাখলো। রৌদ্রের গম্ভীর চেহারা দেখে তোরা একটু অবাক হলো। রৌদ্র তোরাকে নিয়ে আলতো করে বিছানায় বসালো। তারপর ওর দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে খুব সিরিয়াস মুখে বলল, তোরা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। তোরা উৎসুক হয়ে তাকালো। রৌদ্র তোরার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, শোনো, আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, যার জন্য আমাকে 15 দিনের জন্য সুইজারল্যান্ড যেতে হবে। এই 15 দিন আমি থাকবো না, তাই তোমাকে আগে ভাগেই কিছু কথা কড়া করে বলে রাখছি। তুমি যদি মাটিতেও ভুল করে পা রাখো, অসাবধানে চলাফেরা করো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি, তুমি আর আমার সন্তানের গায়ে সামান্য আঁচড় লাগতে দিতে চাই না। রৌদ্রের গলায় যেমন শাসন ছিল, তার থেকেও বেশি ছিল এক অজানা আশঙ্কা আর ভালোবাসা। সে আরও একটু কাছে ঘেঁষে বসে বলল, সবসময় দেখে হাঁটবে, আশেপাশে খেয়াল রাখবে, কোনোভাবেই যেন বেখেয়ালে কিছু না হয়। আর যেন যে কোনো দরকার হলে সাথে সাথে আমাকে ফোন দেবে। মনে রাখবে। রুদ্রের যাওয়ার কথা শুনে তোরার ফর্সা মুখটা মুহূর্তেই আষাঢ়ের মেঘলা আকাশের মতো কালো হয়ে গেল। 7 দিন, তাও আবার 15 দিন, তাও আবার দেশের বাইরে। তোরা কোনো কথা না বলে ছোট বাচ্চার মতো মুখ ঘুরিয়ে গাল ফুলিয়ে বসে রইল। রুদ্র তোরার মনের অবস্থাটা খুব ভালো করেই বুঝতে পারছে। সে তোরার 2 গালে হাত দিয়ে আলতো করে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে খুব নরম সুরে বলল, দেখো তোরা, কর্মজীবন এমন পরিস্থিতি সব পুরুষেরই আসে, বুঝছো? বিশ্বাস করো, আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে ফিরে আসতে। তাছাড়া তুমি যদি এই অবস্থায় না থাকতে, তবে নির্ঘাত তোমাকে আমার সাথে নিয়ে যেতাম। কিন্তু এখন তুমি আর একা নও। তোমার ভেতর এখন আমাদের একটা ছোট্ট পৃথিবী গড়ে উঠছে, যাকে নিয়ে আমি বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাই না। এই সময়টাতে মেয়েদের নিজের মায়েদের সান্নিধ্যে থাকা খুব প্রয়োজন। তাই আমি চাই তুমি সবসময় আম্মুদের সাথেই থাকো। রুদ্রতুরাকে আবার নিজের বুকের কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পুনরায় বলল, রাগ করো না আমার বউ। আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি রাগ করে থাকলে কিন্তু ওই দূর দেশে আমার একদমই মন টিকবে না। তোরা এবার রৌদ্রের বুক থেকে মাথা তুলে ঠোঁট উল্টে আদুরে গলায় জেদ ধরল, না, আমিও যাব, আমাকে প্লিজ সাথে নিয়ে যান। রৌদ্র এক মুহূর্তের জন্য তোরার এই আকুতি দেখে দুর্বল হয়ে পড়ল, কিন্তু পরক্ষণে নিজেকে শক্ত করে বলল, একদম না তোরা, তুমি বুঝতে পারছো না, এইখানে আমি কাজের চাপে দম ফেলার সময় পাবো না। আমার অবর্তমানে তোমার একটু অযত্ন হোক, সেটা আমি চাই না। আর লং জার্নি এই অবস্থায় তোমার জন্য একদমই সেফ না। প্লিজ সোনা আমার, একটু বোঝার চেষ্টা করো। তোরা এবার লক্ষ্মী মেয়ের মতো শান্ত হয়ে রৌদ্রের দিকে তাকালো। তার চোখে তখন অভিমানের রেশ লেগে থাকলেও রৌদ্রের যুক্তিগুলো সে মেনে নিয়েছে। সে খুব নরম গলায় বলল, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি থাকবো। তবে একটা শর্ত, যখনই একটু সময় পাবেন তখনই আমাকে কল করতে হবে, মনে থাকবে? রুদ্র তুরার এই অবুঝ আবদার শুনে হেসে ফেলল। সে পরম আদরে তুরার 2 গাল টেনে দিয়ে বলল, ওকে আমার পাগলি বউ, কাজের ফাঁকে যদি আমি 2 সেকেন্ডের জন্য ফ্রি হই, তবে ওই 2 সেকেন্ড আমি তোমাকেই কল দেবো, বুঝলে আমার অনাগত বাবুর আম্মু? তোরা এবার লজ্জা পেয়ে রুদ্রের শক্ত বুকে ছোট্ট ছোট্ট কিলমিরা আদুরে গলায় বলল, বুঝেছি আমার বাবুর আব্বু। রুদ্র আর নিজেকে সামলাতে পারল না। সে তুরার কপালে গভীর এক ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে তাকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। তুরা রুদ্রের ওই প্রশান্তির বুকে চোখ বন্ধ করে নিশ্চিন্তে মিশে রইল। আহা, কি নিটল ভালোবাসা এদের! এদের এই মাখো মাখো প্রেম দেখে তো আমার মতো লেখিকারও বড্ড হিংসে হচ্ছে। কপালে কি এমন একটা বাবুর আব্বু জুটবে না রে? চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।